হ্যালো ভিউয়ার্স, আমি বিষ্ণু। এটি আমাদের নতুন চ্যানেল। আর হ্যাঁ, এই চ্যানেলে আজ থেকে নতুন নতুন গল্প আপলোড করা হবে। আর তোমরা এই গল্পটা শুনতে থাকো, অবশ্যই ভালো লাগবে। ভোরের নিস্তব্ধতা ছিঁড়িয়ে দূর থেকে ভেসে আসছে ফজরের আজানের সুমধুর ধ্বনি। এই পবিত্র আহ্বানের সুর যখন বাতাসে বাজছে, তখনই কিয়াসের বিশাল বেডরুমের ভিতরের দৃশ্যটা কোনো নরকের চেয়েও কম নয়। মিমের সারা শরীর অবশ হয়ে আছে। তার প্রতিটি পেশি, প্রতিটি হাড়ের সংযোগস্থলে অসহ্য যন্ত্রণা। দীর্ঘ 6 ঘন্টা ধরে তিনজন নরপিচাস তার উপরে যে তাণ্ডব চালিয়েছে তা সহ্য করার মতো শক্তি মিমের ক্ষীণ শরীরে ছিল না। কিয়াস, তন্ময় আর ফারাত একটানা পাশবিক উল্লাসে মিমকে ছিঁড়ে খুঁড়ে খেয়েছে। মিম কল্পনাও করতে পারেনি তার বাসর রাতটা এমন বিভীষিকাময় হবে। সে ভেবেছিল কিয়াস তাকে ভালোবাসে, তাকে রানীর মতো করে রাখবে। কিন্তু বিয়েতে কবুল বলার কয়েক ঘন্টার মধ্যেই কিয়াস তার আসল রূপ দেখালো। বন্ধুদের ডেকে এনে বাসর ঘরেই মিমকে উপহার হিসেবে বিলিয়ে দিল সে। মিমের চোখের পানি শুকিয়ে গালের উপরে দাগ পড়ে গেছে। বারবার চিৎকার করতে করতে তার গলা এখন ভাঙা, মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। মেঝেতে অগোছালোভাবে পড়ে আছে কিয়াস, তন্ময়, ফারাত। নেশার ঘোরে তারা এখন মৃতপ্রায় মানুষের মতো অচেতন। পুরো রুমের মদের গন্ধ আর সিগারেটের ধোঁয়া। মিম অনেক কষ্টে নিজের নেতিয়ে পড়া শরীরটাকে একটু সরাবার চেষ্টা করল। তার গায়ে সামান্য এক টুকরো পাতলা ওড়না ছাড়া কিছুই নেই। সেই ওড়না দিয়ে নিজের সম্মানটুকু ঢাকার মতো শারীরিক শক্তিও তার অবশিষ্ট নেই। হাত পা থরথর করে কাঁপছে। প্রতিটি নিঃশ্বাস নিতে গেলে বুকের পাঁজরে টান লাগছে। বিছানার এক কোণে কুঁকড়ে পড়ে থাকতে থাকতে মিমের ঝাপসা চোখের সামনে ভেসে উঠল তার নিলয় ভাইয়ার মুখটা। সেই নিলয় যাকে সে আশ্রিত বলে গালি দিয়েছিল, যার গায়ে হাত তুলেছিল কিয়াসের জন্য। মিম আজ বুঝতে পেরেছে, এই পৃথিবীতে যদি কেউ তাকে নিঃস্বভাবে ভালোবেসে থাকে, তবে সে ছিল ওই নিলয়। নিজের অজান্তেই মিমের চোখ ফেটে পানি বেরিয়ে এলো। কান্নার শব্দ বেরোচ্ছে না, শুধু শরীরটা থেকে থেকে কেঁপে কেঁপে উঠছে। মনে মনে বলে, ভাইয়া, ও নিলয় ভাইয়া, আমাকে মাফ করে দিও রে ভাই। তুমি আমাকে অনেক বারণ করেছিলে এই কিয়াসের কাছে না আসতে। তুমি আমাকে আগলে রাখতে চেয়েছিলে, আর আমি অন্ধের মতো তোমার বিশ্বাস ভেঙেছি। তোমাকে কত কথা শুনিয়েছি, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। জানি না ভাইয়া, তুমি এখন কোথায় আছো, আদৌ বেঁচে আছো কি না। আমার আজ বড় 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 কথা বলার শাস্তি হয়ে গেছে। আমিও বেঁচে থাকবো কি না, যদি কখনো দেখা হয়, তোমার এই অভাগী বোনটাকে একটু ক্ষমা করে দিও ভাইয়া। আজানের ধ্বনি যতই তীব্র হচ্ছে, মিমির বুকের ভিতরের হাহাকার ততই বাড়ছে। সে আজানের প্রতিটি শব্দ কান পেতে শুনছে। এই শব্দগুলো তার মনে করিয়ে দিচ্ছে সে কতটা কলুষিত হয়ে গেছে। কিয়াস যখন নেশার ঘোরে মিমের চুলের মুঠি ধরে তাকে বন্ধুদের হাতে তুলে দিয়েছিল, মিম তখন বারবার নিলয়ের নাম ধরে ডাকছিল মনে মনে, কিন্তু কেউ আসেনি তাকে বাঁচাতে। মিম তার কাঁপা কাঁপা হাত দিয়ে নিজের কপালটা একটু স্পর্শ করল। সেখান থেকে এখনো মদ মেশানো পানি লিপটে আছে, সাথে অনেক ব্যথা। কারণ মিমকে কিয়াস চড় মেরেছিল। কিয়াস যখন মিমকে প্রথম আঘাত করে, তখন সে বলেছিল, তোর ওই নিলয় ভাইয়াকে তো উপরে পাঠিয়ে দিয়েছি, এখন দেখি তোকে কে বাঁচায়। মিমের কলিজাটা তখন থেকেই ছিঁড়ে যাচ্ছে। নিলয় ভাইয়া কি তবে সত্যিই আর নেই? আল্লাহ, আমাকে তুলে নাও। এই শরীর আর এই জীবন নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। আমার কলঙ্কিত জীবনটাকে তুমি শেষ করে দাও। মিম ধীরে ধীরে বিছানা থেকে গড়িয়ে মেঝেতে নামার চেষ্টা করে। তার ইচ্ছে করছে এই মুহূর্তে জানলা দিয়ে নিচে ঝাঁপ দিতে, কিন্তু তার পা দুটো যেন অবশ হয়ে আছে। মেঝেতে পড়ে থাকা পিচাসগুলোর দিকে তাকিয়ে গা ঘিনঘিন করে উঠল। এই সেই কিয়াস, যার জন্য সে নিজের পরিবার আর বড় ভাইকে তুচ্ছ করেছিল। আজ সে কিয়াসে তাকে 1000 বছরের নরক যন্ত্রণা দিল। ফজরের আলো ফুটতে শুরু করেছে। জানালার পর্দা ভেদ করে ভোরের প্রথম আলো
মিমের বিবস্ত্র আর ক্ষতবিক্ষত শরীরে এসে পড়েছে। এই আলো যেন মিমকে উপহাস করছে। মিম তার সমস্ত শক্তি এক করে অর্ণা দিয়ে নিজের শরীরটা কোনো মতে ঢেকে নিল। সে জানে এই নরক থেকে তার পালানোর কোনো পথ নেই, কিন্তু তার মনে এক অদ্ভুত জেদ কাজ করছে। যদি সে বেঁচে থাকে তবে সে তার নিলয় ভাইয়ার খোঁজ করবে। সে জানতে চায় নিলয় কোথায় আছে। একটা গোপন আস্তানার ভিতরে দাঁড়িয়ে আছে মিস ভ্যানিলা। তার গায়ে সেই ট্রেডমার্ক পিঙ্ক হুডি, হাতের আঙুলে একটা রূপালী রঙের আংটি। সে নাড়াচাড়া করছে। ঘরের আশেপাশের দেওয়ালগুলো শব্দরোধী কালো কাঁচ দিয়ে ঘেরা। ভ্যানিলা ঠিক পিছনে এসে দাঁড়ালো তার 3 জন বিশ্বস্ত সঙ্গী, মাহিন, মিতু আর শাকিল। তাদের চোখে মুখে উল্লাসের ছাপ। মিতু একটি ডিজিটাল ট্যাবলেটের স্ক্রিন ওপেন করে ভ্যানিলার সামনে ধরল। ম্যাপে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ন্যাশনাল কমার্স ব্যাংকের বিশাল ভবনটি লাল রঙের ব্লিঙ্ক করছে। মাহিন এগিয়ে এসে বলে, লিডার, আজকে মিশনের ব্লু প্রিন্ট রেডি। আমাদের টার্গেট ওই বোল্ট নয়, ব্যাংকের সেন্ট্রাল সার্ভার। ওখানে আজ 100 কোটি টাকা লুট করা হয়েছে, যা ডিজিটাল ট্রানজ্যাকশন অপেক্ষায় আছে। টাকাগুলো সম্পূর্ণ অনলাইন অ্যাকাউন্টে। ভ্যানিলা একটু হাসল। তার চোখ তখন এক পৈশাচিক বুদ্ধিতে জ্বলজ্বল করছে। সে আলতো করে তার ডান হাতের পিস্তলটা বের করে টেবিলে রাখল। ও, 100 কোটি মাত্র? কোনো সমস্যা নেই মাহিন, কাজটা আমি একদম সহজ করে দেব। আমাদের কোনো ভারী মেশিন লাগবে না, আমরা সরাসরি ব্যাংক ম্যানেজারকে ধরব। মিতু, তুই ওর ফ্যামিলির ডিটেলস বের করে রাখবি। আমি শুধু ওর গলায় একটা ধারালো ব্লেড রেখে শান্ত গলায় বলবো, পাসওয়ার্ডটা বল বাবা। মৃত্যু আর জীবনের মাঝামাঝি দাঁড়িয়ে সে কর করে সব বলে দেবে। যে পাসওয়ার্ড টাইপ করবে আর আমরা সাইডে ঢুকে টাকাগুলো আমাদের অফিসার অ্যাকাউন্টে সুইপ করে নেব। খুব সহজ কাজ, তাই না? ভ্যানিলা কথাটা বলে সোফায় পা তুলে বসল। কিন্তু মিতুর কপালে চিন্তার রেখা দেখা দেয়। সে ব্যাংকের সিকিউরিটি লেয়ারের ফাইলগুলো চেক করছিল। কিন্তু লিডার, কাজটা যতটা সহজ মনে হচ্ছে আসলে কি ততটা হবে? ব্যাংকের গেটে এখন রিকগনিশন আর লেজার অ্যালার্ম বসানো হয়েছে। তাছাড়া সার্ভার রুমে ঢুকতে হলে 3টা লেয়ার বায়োমেট্রিক অথেন্টিকেশন লাগে। সিকিউরিটি অনেক বেশি টাইট এবার। ভ্যানিলার চোখ রাগে ছোট হয়ে এলো। সে হঠাৎ মিতুর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। রাখ তোর সিকিউরিটি আর বায়োমেট্রিক। মিতু, তুই কি ভুলে গেছিস তুই কার টিমে কাজ করছিস? ভ্যানিলাকে ধরা কিংবা ব্ল্যাক উইন্ডো গ্যাংয়ের কাউকে ট্রেস করা কি চুইংগাম চিবানোর মতো সহজ? আমি কোনো আইনের ধাতারি না। যদি লেজার অ্যালার্ম বাজে তবে আমি পুরো ব্যাংকটাকেই উড়িয়ে দেব, কিন্তু টাকা না নিয়ে আমি ফিরছি না। শাকিল, তুই গ্রাউন্ড টিম রেডি কর। সবার কাছে সাইলেন্সার লাগানো ইউজি আর স্মোক গ্রেনেড যেন থাকে। লিডার, পুলিশ যদি ব্যাকআপ কল করে, ওটা শহরের মেন পয়েন্ট। জ্যামের কারণে পালাতে সমস্যা হতে পারে। জ্যাম? শাকিল, তুই বাজারে সে চেয়ারম্যানের বিচার দেখিসনি? আমি যখন রাস্তায় নামি তখন জ্যামও ভয়ে রাস্তা ছেড়ে দেয়। পুলিশ অফিসার আসার আগেই আমরা সিস্টেম ক্লিন করে ভ্যানিশ হয়ে যাব। মিতু, তুই ব্যাংকের সিসিটিভি লুপে ফেলে দিবি, যাতে ওরা 1 ঘন্টা আগের ফুটেজ দেখতে থাকে। আর মাহিন, তুই ম্যানেজারকে কন্ট্রোল করবি। ভ্যানিলা উঠে দাঁড়ালো। সে তার হুডির পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালালো। ধোঁয়াটা লম্বা করে ছেড়ে সে সবার দিকে তাকালো। মনে রাখবি, এই মিশনটা শুধু টাকার জন্য নয়, এটা হলো পাওয়ার দেখানোর জন্য। পুরো শহর কাল সকালে জানবে যে ব্ল্যাক উইন্ডো গ্যাং এর ডিজিটাল দুনিয়ারও রানী। টিম রেডি কর। আজ রাত 12টার পর ন্যাশনাল ব্যাংক সার্ভার আমাদের ইশারায় নাচবে। মাহির, মিতু আর শাকিল একযোগে মাথা নিচু করে সায় দিল। বাইরে আজ ঝিরঝির বৃষ্টি পড়ছে।
শহরের এক কোণায় পরিত্যক্ত একটা পুরনো বাড়ির গোডাউনের ভিতর একটা বিশাল রুম। চারপাশ পরিত্যক্ত হলেও নিচের আড়ালে তৈরি করা হয়েছে হাইটেক সাইবার গেট। চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করছে সবসময়। শুধু ডজনখানেক সার্ভার র্যাকিং, কুলিং ফ্যানের টানা সনসন শব্দ আর ফ্যান চালানোর শব্দ ছাড়া কিছুই আসে না। সিয়াম আর মাসুম নিজেদের ওয়ার্ক স্টেশনে বসে ডাটা ইনস্ক্রিপশন নিয়ে কাজ করছিল। হঠাৎই দরজার লক খুলে গেল। অর্ক ভিতরে ঢুকলো। তার 2 হাতে 4টে বিরিয়ানির প্যাকেট আর কোল্ড ড্রিঙ্কস, সাথে মোগলাই। অর্ক খাবারগুলো টেবিলের উপর রাখতে রাখতে বেশ চিন্তিত গলায় বলল, মাস্টার, আমার কাছে একটা সলিড ইন্টেলিজেন্স আছে। আজকে কমার্স ব্যাংকের মেইন ভল্ট সার্ভারে 100 কোটি টাকা ক্রেডিট হয়েছে বিদেশি ইনভেস্টমেন্ট। তবে সমস্যা হলো ওরা এয়ার কোয়ান্টাম ফায়ারওয়াল ইনস্টল করেছে। আমরা যদি ঘরে বসে রিমোট অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করি, তবে ওদের অ্যাডভান্সড থ্রেট ডিটেকশন সিস্টেম আমাদের আইপি বা টানেল জেনারেট হওয়ার আগেই প্যাকেট ফিল্টারিং করে দেবে। সাকসেস রেট 5%-এর নিচে। অর্ক পানির বোতল বের করে রাখে। সবাই এখন ওর হাতের দিকে তাকিয়ে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলল, আরেকটা খবর আছে, আন্ডারওয়ার্ল্ডের ভয়ঙ্কর ব্ল্যাক উইডো গ্যাং নাকি আজকে সরাসরি ব্যাংকে ফিজিক্যাল অ্যাটাক করবে, মানে সরাসরি গিয়ে ডাকাতি করবে। ওরা ব্যাংক ডাকাতি করে ম্যানুয়ালি টাকা সরাতে চায়। মাস্টার, আমাদের কি এখানে অ্যাটাক দেওয়া উচিত? ওই গ্যাংটা অনেক ডার্ক। নিলয় এতক্ষণ চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে বসেছিল। অর্কের কথা শুনে তার ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি ফুটে উঠল। সে ধীর পায়ে টেবিলের কাছে এগিয়ে আসে। একটা মোগলাই পরোটার প্যাকেট ছেড়ে এক টুকরো মুখে পুড়ে নিয়ে খুব শান্ত গলায় বলল, আর কোনো খবর আছে? না মাস্টার, আপাতত এইটুকুই। তবে কাজটা ইম্পসিবল বলে মনে হচ্ছে। নিলয় পরোটার আরেকটা অংশ মুখে দিয়ে চিবোতে চিবোতে গম্ভীর গলায় বলল, আমরা মিশনটা করব, মারবো মানে আমরা এই ব্যাংকটা ওড়াবো, তবে ফিজিক্যালি না, ডিজিটালি। সবাই স্তব্ধ হয়ে গেল। যে ব্যাংকের সিকিউরিটি বিদেশের হ্যাকাররা প্রোটেক্ট করছে, সেটা হ্যাক করা মানে নিশ্চিত জেলের ঘানি টানা। নিলয় উঠে দাঁড়ালো এবং দেওয়ালের এক প্রান্তে থাকা একটা বিশাল হোয়াইট বোর্ডের সামনে গিয়ে একটা মার্কার হাতে নিল। তারপর বলল, শোন। নিলয় হোয়াইট বোর্ডের একটা বড় সার্কেল এঁকে মাঝখানে লিখল হিউম্যান এরর। তারপর আবারও বলল, আমরা হলাম হ্যাকার। হ্যাকারদের নিজস্ব কোনো পরিচয় থাকে না। আমরা হলাম অন্ধকারের ছায়া। তোরা যেটাকে হাই সিকিউরিটি বলছিস, সেটা আসলে কোরের একটা দেওয়াল মাত্র। আর মনে রাখবি, পৃথিবীতে যাই কিছু তৈরি হয়েছে বা হবে, সব কিছুর একটা সিঙ্গেল পয়েন্ট অফ ফেলোরি বা দুর্বল জায়গা থাকে, এআই। এখন সবার থেকে এগিয়ে ঠিকও, কিন্তু এআই লজিকের উপর আর মানুষের মন চলে ইমোশনের উপর। আমরা সেই ইমোশন হ্যাক করব। সিয়াম ভ্রুকুচকে জিজ্ঞাসা করল, কিন্তু মাস্টার, কোয়ান্টাম এনক্রিপশন তো আর ইমোশন দিয়ে ভাঙা যাবে না। ওরা ক্র্যাক করতে হবে তো সুপার কম্পিউটার লাগবে। নিলয় বোর্ডে ফিশিং শব্দটা বড় করে লিখল। তারপর বলে, সেটা করব ফিশিংয়ের দ্বারা। ফিশিং হলো হ্যাকারদের প্রধান অস্ত্র, কিন্তু আমরা সাধারণত ফিশিং করব না। আমরা করব স্পায়ার ফিশিং এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এর এক মারাত্মক কমিশন। মনে কর তোর বাবা একজন নামকরা সার্জন। তার একমাত্র দুর্বলতা হলো তার পেশাগত ইজ্জত। যদি তার কোনো রোগী মারা যায়, তিনি জানেন অপারেশন ঠিক ছিল, তবু তার ভিতরে একটা অপরাধবোধ কাজ করবে। আমরা যদি তাকে এমন একটা ট্র্যাপ ফিশিং মেসেজ পাঠাই যেখানে দাবি করা হচ্ছে তার একটা ভুলের কারণে রোগী মারা গেছে এবং সেটার প্রমাণ এই লিঙ্কে আছে, তবে তিনি ভয় আর উদ্বেগের চেটে ওই লিঙ্কে ক্লিক করবে, আর ওই এক ক্লিকে তার পুরো সিস্টেম আমাদের হাতে দিয়ে দিবে। মাসুম উৎসুক হয়ে জিজ্ঞাসা করল, মাস্টার, তাহলে ব্যাংকের ক্ষেত্রে আমাদের টার্গেট কে ম্যানেজার? নিলয় মার্কার দিয়ে একটা ডায়ালগ্রাম আঁকতে আঁকতে বলল, না ম্যানেজার না, ব্যাংকের মেন সার্ভার রুমে কন্ট্রোল থাকে আইটি চিফ বা সিকিউরিটি অ্যাডমিনের কাছে। আমরা ম্যানেজারকে না ধরে ধরবো ব্যাংকের সিস্টেমে অ্যাডমিনকে। আমি রিসার্চ করে দেখেছি, এই ব্যাংকের মেন অ্যাডমিন একজন ধার্মিক লোক এবং তার একটা 4 বছরের অসুস্থ মেয়ে আছে।
আমরা তাকে এমন একটা ইমেল পাঠাবো যেটা দেখতে হুবহু কোনো চ্যারিটি বা ফাউন্ডেশনের মতো লাগবে, যেখানে বলা হবে তার মেয়ের চিকিৎসার জন্য এক বিশাল অঙ্কের অনুদান মঞ্জুর করা হয়েছে। সাথে থাকবে এক পিডিএফ ফাইল তার মেয়ের মেডিকেল ইনফরমেশন। ওই পিডিএফের ভিতরে আমি 0 ডে এক্সপ্লেন্ড লোড করে দেব। ওটা ওপেন করলে তার পিসিতে একটা রেড রিমোট অ্যাক্সেস টর্জন বসে যাবে। আর একবার সে যদি ব্যাংকের নেটওয়ার্কে বসে ওই ফাইলটা খুলে, তবে পুরো ইন্টারনাল নেটওয়ার্ক আমাদের দাসের মতো কাজ করবে। অর্ক মাথা চুলকে বলল, মাস্টার, কিন্তু ব্ল্যাক উইডো গ্যাং যদি ব্যাংকে ডাকাতি শুরু করে দেয়, তবে তো সব প্যানিক অ্যালার্ম বেজে উঠবে। তখন আমাদের কানেকশন তো লস্ট হয়ে যেতে পারে। নিলয় হাসল, তারপর বলল, সেটা তো আমাদের অ্যাডভান্টেজ। ব্ল্যাক উইডো যখন ব্যাংকে ঢুকে গোলমাল শুরু করবে, সিকিউরিটি সিস্টেম তখন ফিজিক্যাল অ্যাটাক ঠেকানোর জন্য পিছিয়ে থাকবে। ওই প্যানিকের সুযোগ নিয়ে আমরা ম্যান ইন দ্য মিডল অ্যাটাক চালাবো। আমরা ব্যাংকের গেটওয়েতে একটা ফেক সার্ভার বসাবো। টাকা যখন ব্যাংকের ম্যানেজার পাসওয়ার্ড দিয়ে রিলিজ করার চেষ্টা করবে, তখন ওই রিকোয়েস্ট ম্যানেজার পিসি থেকে না গিয়ে আমাদের ফেক সার্ভার হয়ে যাবে। সে ভাববে সে টাকা রিলিজ করছে, কিন্তু আসলে সে আমাদের ট্রানজ্যাকশন আর অথরাইজ করিয়ে দিচ্ছে। সবাই হাঁ করে শুনছে নিলয়ের কথা। এমন জিনিয়াস একজন মানুষ কোথায় ছিল? নিলয় আরও গভীরে গিয়ে বলতে লাগলো, আর একটা পদ্ধতি হলো সাইড চ্যানেলে অ্যাটাক। ব্যাংকের ভিতরে ইলেকট্রনিক পালস বা পাওয়ার অ্যানালাইসিস করে আমরা যে পাসওয়ার্ড প্যাটার্ন বুঝতে পারি। তবে আমরা অত ঝামেলায় যাব না। আমরা ব্যবহার করব পলিফর্মিক ভাইরাস। এই ভাইরাসটা প্রতিবার নিজের সোর্স কোড বদলে ফেলে, যার ফলে কোনো অ্যান্টিভাইরাস একে ডিটেক্ট করতে পারবে না। সিএম প্রশ্ন করল, মাস্টার, টাকাটা যখন আমাদের অ্যাকাউন্টে আসবে, তখন তো আইপি ট্রেস করে পুলিশ আমাদের দরজায় চলে আসবে। আপনি জানেন তো, পুলিশ আমাদের অলরেডি খুঁজছে। নিলয় বোর্ডে বড় করে লিখল ব্লকচেন মিক্সার, তারপর একটা হাসি দিয়ে বলল, টাকা আসার সাথে সাথে আমরা ওটাকে বিটকয়েন বা মেনর ক্রিপ্টোকারেন্সি কনভার্ট করব। তারপর ওটাকে একটা ক্রিপ্টো মিক্সার বা টাম্বালারের ভেতর দিয়ে পাঠাবো। ওখান থেকে টাকাটা হাজার হাজার ছোট ছোট ভাগ বিভক্ত হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ওয়ালেটে ঘুরতে থাকবে। পুলিশ বা সিআইডি যখন আইপি ট্যাগ করতে যাবে, তারা দেখবে যে ট্রানজ্যাকশন কখনো উত্তর কোরিয়া, কখনো রাশিয়া, কখনো আইল্যান্ড থেকেও হচ্ছে। আমাদের কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট থাকবে না। নিলয় কোল্ড ড্রিঙ্কসের বোতলটা খুলে এক চুমুক দিয়ে বলল, মনে রাখবি, দুনিয়ার সবচেয়ে বড় ফায়ারওয়ালা হলো মানুষ। একটা মানুষকে ম্যানিপুলেট করা কোড ক্রাই করার চেয়ে 1000 গুণ বেশি কার্যকর। আমরা আজকে ব্ল্যাক উইডো গ্যাংয়ের শোরগোলকে আমাদের মক্স স্ক্রিন হিসেবে ব্যবহার করব। ওরা পুলিশ নিয়ে বিজি থাকবে, আর আমরা পিছনের দরজা দিয়ে ক্রস কোটি কোটি টাকা তুলে নিয়ে ফিনিশ হয়ে যাব। নিলয়ের অবিশ্বাস্য হ্যাকিং এর নলেজ এবং প্ল্যানিং দেখে অর্ক, সিয়াম আর মাসুমের গায়ের লোম খাড়া হয়ে গেল। তারা বুঝতে পারলো নিলয় এখন আর আগের সেই সাধারণ ছেলেটা নেই। ওরা দৌড়ে এসে নিলয়কে জড়িয়ে ধরে। এতদিন পর ওরা একদম পারফেক্ট মানুষকে পেয়েছে। কিন্তু নিলয় এত কিছু জানলো কিভাবে? নিলয় আসলে জন্ম থেকেই এমন, নাকি অন্য কিছু আছে? কাব্যের ব্যক্তিগত গেস্ট হাউসে ইতুকে নিয়ে এসেছে। রুমের ভিতরে এসি চলছে পুরো দমে, কিন্তু ইতুর মনের ভিতরে এক অদ্ভুত অস্বস্তি কাজ করছে। কাব্য কেবলই তার সাথে রুম ডেট করে বিছানা থেকে উঠে দাঁড়ালো। তারপর কাব্য আয়েশ করে একটা দামি ব্র্যান্ডেড সিগারেট ধরালো। সে জানালার দিকে তাকিয়ে আছে, চোখে মুখে এক তৃপ্তির হাসি। ইতু নিজের গায়ের এলোমেলো পোশাকগুলো ঠিক করতে করতে কাব্যের পিছনে গিয়ে দাঁড়ালো। জিজ্ঞাসা করলো, কাব্য, আমার না আর এভাবে ভালো লাগছে না। রোজ রোজ চোরের মতো লুকিয়ে ডেট করা, এভাবে হোটেলে বা গেস্ট হাউসে এসে থাকা খুব অস্বস্তি হয়। আমরা কবে বিয়ে করছি? আমাদের সম্পর্কের কথা এখন তো সবার জানা উচিত। কাব্য ইতুর কথা শুনে ফিক করে হেসে দিল। ধোঁয়াটা ইতুর মুখের উপরে ছেড়ে দিয়ে সে তাচ্ছিল্য গলায় বলল, কিসের বিয়ে? তো বিয়ে শাদি এই বয়সে করে জীবনটা কি জেলখানা বানাবো নাকি? তোকে কি আমি ভালোবাসছি না? এই যে দামি দামি গিফট দিচ্ছি, দামি রেস্টুরেন্টে খাওয়াচ্ছি, এইসব কি ভালোবাসার প্রমাণ না? ইতু স্তম্ভিত হয়ে গেল।
কাব্যের কথাগুলো তার কানে বিষের মতো লাগলো। সে কাব্যের হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল, মানে কি কি বলছো তুমি এসব কাব্য? বিয়ের কথা বললে তুমি রসিকতা করছো কেন? আমি তো তোমাকে বিশ্বাস করে আমার সবটুকু দিয়েছি। তুমি তো বলেছিলে আমাকে তোমার বাড়ির বউ করে নিয়ে যাবে। কাব্য এবার ইতুর হাতটা ঝাটকা দিয়ে সরিয়ে দিল। সে তার শার্টের বোতামগুলো লাগাতে লাগাতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। তার চেহারায় এখন সেই মেয়েকে ভালোবাসার লেশমাত্র নেই, সেখানে কেবল অবজ্ঞা বিরাজ করছে। মানে এটা খুব সোজাই তো, তোকে আমি কোনোদিনও ভালোবাসিনি। ভালোবাসা এইসব সিনেমার পর্দায় ভালো লাগে, বাস্তবে না। তোর মতো একটা সস্তা আর লোভী মেয়েকে কি আমি আমার বংশের বউ করব ভেবেছিস? শালি টাকার লোভী। আমি বড় লোক দেখে নিলয়কে ছেড়ে আমার বিছানায় এসেছিস। কয়দিন পর আমার থেকে বড় লোক কেউ আসলে তার কাছেও চলে যাবি, শালি মাগি। ইতু যেন আকাশ থেকে পড়ল কাব্যের এমন কথায়। তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। সে কাঁপা কাঁপা গলায় আর্তনাদ করে উঠে বলল, কি কি বলছো? আর তাহলে তাহলে এতদিন আমার সাথে তুমি যা করলে, এতদিন আমাকে নিয়ে এখানে আসা, আমার সাথে রাত কাটানো, এসব কি ছিল কাব্য? তুমি কি আমার জীবন নিয়ে খেলছিলে? সেটা তো এমনি ভালো লাগা, এটাকে একটা গেমস বলা যায়। তুই সুন্দর, তোর ফিগার ভালো, তাই তোর সাথে সময় কাটাতে আমার ভালো লাগতো। তাছাড়া দোষ তো শুধু আমার নাই, তোরও তো প্রচণ্ড ইচ্ছে ছিল আমার সাথে বিছানায় রাত কাটানোর। ওই টাকার লোভে আর বিলাসিতার নেশায় তুই নিজেই তো ধরা দিয়েছিস। এখন সাধু সাজার চেষ্টা করিস না। ইতু আর নিজেকে সামলাতে পারে না। সে কাব্যের কলার চেপে ধরে চিৎকার করে বলে, তুমি একটা জানোয়ার কাব্য। তুমি আমাকে এভাবে ঠকাতে পারো না। আমি তোমার নামে পুলিশের কাছে যাব। আমি সবাইকে বলে দেব তুমি কেমন নীচ মানুষ। কাব্য এবার রাগে ইতুর গালের সজোরে একটা চড় বসিয়ে দিল। ইতু ছিটকে খাটের উপরে গিয়ে পড়ল। কাব্য ইতুর দিকে ঝুঁকে এসে বলে, খবরদার, পুলিশ বা কোর্টের ভয় আমাকে দেখাবি না। তুই যাবি নালিশ করতে, কি বলবি? তুই স্বেচ্ছায় আমার সাথে আসিস নি। তোর সব ভিডিও আমার ফোনে আসেই তো। এক ক্লিকে এগুলো ইন্টারনেটে ছেড়ে দিলে তুই আর তোর পরিবার সমাজে মুখ দেখাতে পারবি না। সো গেট আউট। কাব্য, দয়া করো। আমি কোথায় যাব? আমি তো সব হারিয়েছি তোমার জন্য। আমার বাবা মা শুনলে আমায় মেরে ফেলবে। তুমি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। ইতু ডুকরে কেঁদে ওঠে। কাব্যের পা ধরতে গেল, কিন্তু কাব্য পা দিয়ে ইতুকে ঠেলে সরিয়ে দেয়। ছাড় আমার পা, যা এখান থেকে। মাগি কোথাকার। তোর মতো কত মেয়ে আমার পায়ের নিচে পড়ে থাকে। তুই কি ভেবেছিলি নিলয়ের মতো ওই এতিম ছেলেটার সাথে বেইমানি করে আমার কাছে এসে রানী হবি? নিলয় অন্তত তোকে সত্যি ভালোবাসতো, কিন্তু তুই টাকার জন্য ওকে লাথি মেরেছিস। আজ আমার কাছে থেকেই সেই লাথিটাই তুই ফেরত পালি। যা এখন সর এখান থেকে, আমার মেজাজ খারাপ করিস না। কাব্য ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিয়ে গেল। ইতু রুমে একা মেঝেতে পড়ে রইল। তার কান্নার শব্দ দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে। তার চোখের সামনে ভেসে উঠল নিলয়ের সেই করুণ মুখটা। নিলয় তাকে কত অনুনয় করেছিল, বলেছিল কাব্য ভালো ছেলে নয়, ও তাকে ব্যবহার করবে। ইতু তখন নিলয়কে অপদস্থ আর গরিব বলে অপমান করেছিল। আজ ইতু বুঝতে পারছে সে জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছে। যে নিলয় তাকে চোখের মনি করে রাখত, যাকে সে তুচ্ছ তাচ্ছিল্য করে ছুঁড়ে ফেলে দিয়েছে, সে ছিল তার প্রকৃত আশ্রয়। আজ যার টাকার গরমে সে অন্ধ হয়েছিল, সেই কাব্যই আজ তাকে আস্থা করে ছুঁড়ে ফেলে দিল। ইতু নিজের চুল নিজে টেনে আর্তনাদ করে উঠল। নিলয়, ও নিলয়, আমি মস্ত বড় ভুল করেছি রে। আমি লোভের আগুনে নিজের জীবন নিজেই পুড়িয়ে ফেলেছি। আমাকে ক্ষমা করে দাও নিলয়, আমাকে ক্ষমা করো। রাতের শেষ প্রহরের আবছা অন্ধকারের মাঝেই একটা জরাজীর্ণ ভ্যান ডেকে আরাফ মিয়াকে নিয়ে ছোট্ট একটা হসপিটালের সামনে এসে পৌঁছালো ফাহিমা বেগম। চারপাশটা এখন প্রায় অন্ধকারে ঢাকা। ভোরে স্নান আলো সবে ফুটেছে।
আরাফ মিয়ার শরীরটা একদম নিস্তেজ হয়ে গেছে। সারা রাত তিনি অনবরত কেশেছেন, আর প্রতিটি কাশির সাথে রক্ত বের হয়েছে। বুকের ভিতরে সেই পরিচিত জ্বালা পোড়াটা এখন যেন আগুনের মতো ছড়িয়ে পড়ছে সারা গায়ে। ভ্যানে শুয়ে থাকা অবস্থায় আরাফ মিয়া খুব কষ্টে ফাহিমা বেগমের হাত ধরে আছেন। তার চোখ দুটো কঠোরাগত, ঠোঁট শুকিয়ে সাদা হয়ে গেছে প্রায়। সারা রাত ঘুমায়নি সে, সারা রাত কথা বলেছে আরাফ। ফাহিমা, আমার জন্য আর কান্নাকাটি করো না। আমি যদি মরেও যাই তবে জানো আমার বড্ড আফসোস থাকবে। অন্নবের জন্য সব করলাম, ছেলেকে ভালো শিক্ষা দিতে পারিনি, তবে তোমার জন্য বড় চিন্তা হচ্ছে। আমাদের আপন ছেলে অর্ণব যে এমন জানোয়ার হবে তা কোনোদিনও কল্পনাও করতে পারিনি। নিজের মা বাবার গায়ে হাত তুলল টাকার জন্য, সে সম্বলটুকুও কেড়ে নিল। আজ নিলয় থাকলে নিশ্চয়ই আমাদের এভাবে ফেলে দিত না। নিলয়কে অনেক বকাঝকা দিয়েছি, অনেক খারাপ আচরণ করেছি আমরা তার সাথে। হয়তো তারই অভিশাপের ফল আজ আমরা ভোগ করছি। কেঁদো না তুমি, আমি মরলে তোমার কি হবে সেটা চিন্তা হচ্ছে? তুমি এসব বাজে বাজে কথা একদম বলবে না তো, তোমার কিচ্ছু হবে না। আমি তো আছি তোমার পাশে, একটু শক্ত হও। চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাব, ভোরের আলো ফুটলেই নিয়ে যাব, সব ঠিক হয়ে যাবে। হাসপাতাল? হাসপাতাল? সেখানে ডাক্তারের ফিস দিবা কিভাবে? ওষুধও তো ঠিকমতো সবটা কিনতে পারলাম না। সে হবে একটা, চিন্তা করো না তো তুমি। চিন্তা কি আর এমনি হচ্ছে বলো? কত কষ্টের উপার্জিত টাকা ছিল আমাদের, আজ সব হারিয়ে পথের ভিখারি হয়ে গেলাম অর্ণবের জন্য। এখন তো মনে হচ্ছে ফাহিমা, তোমার সেই সোনার নুপুর নিলয় নয়, বরং অর্ণবই চুরি করেছিল। আমাদের চোখের উপর স্বার্থের পর্দা ছিল বলে নিলয়কে শুধু চোর বানিয়ে অনেক কথা শুনিয়েছি, মারধর করেছি, বাড়ি থেকে বের করেও দিতে চেয়েছি। আজ এই বুড়ো বয়সে আমি মরে গেলেও শান্তি পাবো না গো। ফাহিমা বেগম চোখের পানি মুছতে মুছতে স্বামীকে শান্ত করার চেষ্টা করে। তিনি নিজের উপরেই এক ধরনের ঘৃণা বোধ করছেন। নিজের মেয়ের জামাই বড়লোক হবে এই লোভে তারা নিলয়কে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। নিজেকে সামলে নিয়ে বলে, উফ, আবার তুমি আজে বাজে কথা শুরু করেছো। আচ্ছা শোনো, তুমি এখন একটু চুপ করো। আমি আজ মিমকে ফোন দেব, ওকে বলবো কেয়াসের কাছ থেকে কিছু টাকা ধার নিতে। অন্তত তোমার হাসপাতালের খরচ আর ওষুধের টাকাটা তো জোগাড় হবে। ছি ফাহিমা, নতুন জামাইয়ের কাছে কি এভাবে হাত পাতা ঠিক হবে? ওরা আমাদের নিয়ে কি ভাববে বলো তো? দরকার হলে পাততে হবে, নিজের প্রাণের চেয়ে লোকলজ্জা বড় নয়। তুমি কথা কম বলে একটু ঘুমানোর চেষ্টা করো না। আরাফ মিয়া আর কিছু বললেন না। তিনি কেবল এক দৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে। তার মনে হতে থাকে জীবনের সব অঙ্ক আজ এলোমেলো হয়ে গেছে। সকাল হয়। ফাহিমা বেগম রাস্তা থেকে রহিম নামের একটা ভ্যান চালককে ধরে এনেছিল। তারপর তাকে নিয়ে বের হয় ভোরের দিকে। আর সকাল হতেই ভ্যান চালক রহিম হসপিটালের জরুরি বিভাগের সামনে ভ্যান থামালো। কিন্তু আরাফ মিয়াকে স্ট্রেচারে তোলার আগেই রহিম বাধা দিয়ে দাঁড়ায়। আগে টাকা দেন, পরে ওনাদের নামান। অনেক পথ ঠেলে আনছি, আমার ভাড়া মিটাইয়া দেন। বাবা রহিম, তাড়াহুড়ো করে ঘর থেকে বের হতে গিয়ে সাথে টাকা আনতে পারিনি। তুমি তো আমাদের বাড়ি চেনো, ফিরে যাওয়ার সময় আমাদের বাড়ি থেকে টাকা নিয়ে এসো। আগে ওনাকে একটু ভেতরে নিয়ে যাই। না না চাচি, এইসব চালাকি আমার দেখাবেন না। আগে টাকা দেন, তারপর ওনাদের ভ্যান থেকে নামাবো। আমি ফাও খাটতে পারবো না, নগদ টাকা না পাইলে আমি এখান থেকে এক চুলো নড়ছি না। বাবা তুমি একটু বোঝার চেষ্টা করো, লোকটা শ্বাস নিতে পারছে না, মরে গেলে তো পাপ হবে তোমার। দয়া করে ওনাকে নামাতে দাও, আমি কথা দিচ্ছি তোমার টাকা দিয়ে দেব। রহিম যেন পাষাণ হয়ে গেছে। সে ভ্যানের হাতলটা চেপে ধরে অসভ্যের মতো ব্যবহার করতে থাকে। সে ফাহিমা বেগমের অসহায়তার সুযোগ নিয়ে উচ্চস্বরে গালিগালাজ করতে শুরু করে। আরাফ মিয়া শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রহিমের বেয়াদবি দেখছে। তার প্রতিবাদ করার মধ্যে বিন্দুমাত্র শক্তি নেই। আশেপাশের লোকজন ভিড় করেছে, সবাই দৃশ্যটা দাঁড়িয়ে দেখছে, কিন্তু কেউ এক টাকাও দিয়ে সাহায্য করতে কিংবা ভ্যান চালককে থামানোর জন্য আসছে না। ঠিক সেই সময় হসপিটালের ভিতর থেকে নিলয়ের বয়সী এক তরুণ ছেলে দ্রুত এগিয়ে আসে। তার পরনে সাদা অ্যাপ্রন, গলায় থেটোস্কোপ।
তার নাম আশিক, সেই হসপিটালের ডক্টর। সে রহিমের অসভ্যতা দেখে নিজের পকেট থেকে টাকা বের করে রহিমের দিকে ছুড়ে দেয়। এই নাও তোমার টাকা, এবার এখান থেকে বিদায় হও। লজ্জা হওয়া উচিত তোমার, একজন মুমূর্ষু রুগীকে নিয়ে এরকম আচরণ করছে। রহিম টাকাটা লোফে নিয়ে বিড়বিড় করতে করতে ভ্যান নিয়ে চলে যায়। আশিক দ্রুত এগিয়ে এসে আরাফ মিয়ার পালস চেক করে। তারপর হসপিটালের ওয়ার্ড বয়দেরকে ডেকে একটা স্ট্রেচারে আনা হয়। আশিক নিজে স্ট্রেচার ধরে আরাফ মিয়াকে ভিতরের দিকে নিয়ে যায়। ফাহিমা বেগম আকাশের পিছন পিছন ছোটে। জরুরি বিভাগে নেওয়ার পর আশিক ফাহিমা বেগমের দিকে তাকায়। আপনাদের ছেলে মেয়ে নেই, তারা কোথায়? এত বড় একজন অসুস্থ মানুষকে নিয়ে আপনি একা কেন এসেছেন? তারা কেন আসেনি? আশিকের এই প্রশ্নে ফাহিমা বেগমের যেন বজ্রাহত হয়। তার চোখের সামনে অর্ণবের সেই স্বার্থপর আর মিমের কান্না ভেজা বুকটা ভেসে ওঠে, সাথে নিলয়ের রক্তমাখা চেহারা। ফাহিমা অর্ণবের কথা বলতে পারে না। পাছে সবাই জেনে যায় তার নিজের পেটের ছেলে একজন ড্রাগস ডিলার আর অমানুষ। সবখানেই এখন তার ছেলের চর্চা। ডাক্তার যদি তার ছেলের কথা শুনে চিকিৎসা না করে, তাই সে একটা দীর্ঘশ্বাস নিয়ে খুব কষ্টে বলে, আমাদের আপন বলে কেউ নেই বাবা, তবে একটা ভাতিজা ছিল, নিলয় ওর নাম। সে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। আমরা তাকে অনেক বকাঝকা দিয়েছিলাম, অনেক অবিচার করেছিলাম তার সাথে। আজ সে কোথায় আছে আমরা জানি না। নিলয়, আচ্ছা আপনি আগে শান্ত হয়ে বাইরে বসুন, আমি ওনাকে চেক আপ করে দেখছি। আগে কোথাও ডক্টর দেখিয়েছিলেন? সেসব রিপোর্ট যদি সাথে থাকে তবে দেখাবেন, আমি আসছি। আশিক আর কোনো কথা না বাড়িয়ে চলে যায় আরাফ মিয়ার পরীক্ষা করতে। ফাহিমা বেগম হসপিটালের করিডোরের বেঞ্চে একা বসে থাকে। তার মনে হতে থাকে চারপাশের এই সাদা দেওয়ালগুলো যেন তাকে উপহাস করছে। এক সময় তার বিরাট দাপট ছিল, মিমের বিয়ের স্বপ্নে তারা বিভোর ছিল, আর আজ সেই পরিবারের একমাত্র আশ্রয় হলো একজন অপরিচিত ডক্টরের দোয়া। ফাহিমা বেগম শূন্য দৃষ্টিতে হসপিটালের মেঝের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে নিলয়ের সেই মায়াবী মুখটা স্মরণ করতে থাকে। এই শহর থেকে কিছুটা দূরে অবস্থিত ন্যাশনাল কমার্স ব্যাংক। সকাল থেকেই সেখানে মানুষের আনাগোনা বেশি থাকে। বড় বড় নেতা বিজনেসম্যানেরা টাকা রাখে এখানে। নিলয়ের নির্দেশ মতো শিয়ামাজ ছদ্মবেশে এখানে এসেছে। নিলয় সবসময় একটাই কথা বলে, অন্ধকারে ঢিল মেরে হ্যাকার হওয়া যায়, কিন্তু রাজা হওয়া যায় না। রাজা হতে হলে প্রতিপক্ষের দুর্গের প্রতিটা ইট সম্পর্কে ধারণা থাকতে হয়। তাই আগে কিছু করার আগে সে বিষয় প্রতিটা লেভেল আমাদের খোঁজ নিয়ে দেখতে হবে, কোনো ভুল করা যাবে না। শ্যাম, খোঁজ নিতে চলে যা ব্যাংকের সব অনলাইন অফলাইন বিষয় নিয়ে আয়। নিলয়ের এই নিখুঁত পরিকল্পনার অংশ হিসেবে শিয়ামাজ একজন উচ্চপদস্থ ব্যবসায়ীর বেশে ব্যাংকে ঢুকেছে। পরনে দামি স্যুট, চোখে চশমা। সে এমনভাবে কথা বলছে যেন কয়েক কোটি টাকা এই ব্যাংকে ফিক্সড ডিপোজিট করবে। একটা মেয়ের সাথে কথা বলে সে। এক্সকিউজ মি, আমি 1 কোটি টাকা ডিপোজিট করব। কোনো ভয় নেই তো? কোনো স্ক্যাম হবে না আমাদের সাথে? নো স্যার, এখানে টাকা রাখলে আপনি নিশ্চিন্তে থাকবেন। যেমন? অনলাইনে আমাদের সব অ্যাকাউন্ট প্রতি মিনিটে মিনিটে চেক করা হয়। কোনো ত্রুটি থাকলে সেটা ঠিক করে দেওয়া হয়। অফলাইনে সামনের পিছনের সবখানির সিকিউরিটি, সিসি ক্যামেরা চারপাশে, এমনকি লকারের ভেতরেও ক্যামেরা। তাই টাকা অফলাইন হোক বা অনলাইন, আমরা সব ধরনের হাই সিকিউরিটি প্রদান করি। আমাদের ম্যানেজার, চিফ অ্যাডমিন সবাই কাজ করে। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আমি তাহলে টাকা নিয়ে আসছি, ফর্মটা দেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করি, সেটা পূরণ করি। জি স্যার, সাথে আপনার আইডি কার্ডের ফটোকপি, আপনার ছবি আর নমিনির তথ্য লাগবে। ও হ্যাঁ, এমডি চিপের নাম যেন কি? আমার পরিচিত একজন এইখানে থাকে শুনেছি। ওনার নাম জাকির। ও আচ্ছা, ধন্যবাদ। শিয়াম তারপর আশেপাশে তাকায়।
শিয়াম খুব কৌশলে ব্যাংকের ভিতরটা পর্যবেক্ষণ করে। সিসিটিভি ক্যামেরার অ্যাঙ্গেল থেকে শুরু করে গার্ডেদের ডিউটি শিফট সবকিছু সে নজরে রেখেছে। এমনকি হাসি মুখে কথা বলে সে জেনে নিয়েছে ব্যাংকের ম্যানেজারের স্বভাব, মালিকের রাজনৈতিক প্রভাব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি অ্যাডমিন স্টিভ জাকির হোসেনের কেবিনের অবস্থা। কাজ শেষ করে সিয়াম ব্যাংক থেকে বেরিয়ে আসে। তার মাথায় এখন ব্যাংকের ডিজিটাল মানচিত্র ঘুরছে। সিয়াম ব্যাংক থেকে বের হয়। সে তার হিরো হোন্ডা বাইকটা স্টার্ট দিয়ে দ্রুত গতিতে তাদের গোপন আস্তানার দিকে রওনা দেয়। নিলয়কে সব তথ্য দ্রুত বের করে দিতে হবে, কিন্তু বাজারের মোড়টা ঘোরার সময় একটা বাচ্চা মেয়ে রাস্তা পার হচ্ছিল। সিয়াম তাকে বাঁচাতে গিয়ে হঠাৎই বাইক নিয়ন্ত্রণ হারিয়ে একটা ছোট্ট পিকআপ ভ্যানের সাথে ধাক্কা লেগে সিয়ামের বাইকটা গিয়ে মেরে দেয়। সিয়াম সজোরে ব্রেক কষলেও শেষ রক্ষা হয়নি। বাইকটা স্কেট করে রাস্তার একপাশে আছড়ে পড়ে। পিকআপের সাথে ঘর্ষণে সিয়ামের ডান পাটা অনেকটা কেটে গেছে। কপাল ফেটে দরদর করে রক্ত বেরোচ্ছে। শরীরের অন্য কোথাও বড় চোট না লাগলেও যন্ত্রণায় সে চারপাশে যেন অন্ধকার দেখছে। সাথে ওই বাচ্চা মেয়েটাও ভয়ে দৌড়ে একটা অটোর সাথে ধাক্কা খায়। সিয়াম নিজেকে সামলে উঠে দাঁড়ায়, দৌড়ে আসে বাচ্চাটার কাছে। তার মা ছুটে আসে। সিয়াম মেয়েটাকে ধরে তার মাকে বলে, আপনারা কেমন মহিলা মানুষ? হ্যাঁ, বাচ্চা ছেড়ে দিয়ে আপনারা বাজার ঘাটে বাল ফেলাতে ঘুরে বেড়ান। আজব মহিলা সব। এখন আসছেন ঢং করতে। যদি আমি না সাইড দিতাম তো আজ কি হতো? ফালতু যত সব বেয়াদব মহিলা। সরেন, এখন হাসপাতালে নিতে হবে। সরি ভাই, আসলে কথা বলিয়েন না তো। সিয়াম আশেপাশে তাকিয়ে একজনকে ডাক দেয়। হ্যাঁ ভাই, সামনে রূপায়ণ সিটি হাসপাতাল আছে, বেশি দূরে না। বাইকে করে গেলে বড় জোর 10 মিনিট লাগবে, ভ্যানে গেলে 30 মিনিট লাগবে। সিয়াম কোনো মতে নিজের বাইকটা একটা জায়গায় রেখে একটা অটো ডাক দেয়। মেয়ে আর সেই মহিলাকে সাথে নিয়ে হসপিটালে পৌঁছায়। সকালের সময় হওয়ায় হসপিটালের করিডোরগুলো খুব একটা জনাকীর্ণ নয়। ডিউটির ডাক্তাররা সবাই এখনো কাজে যোগ দেয়নি। তবে এই হসপিটালের সেরা ডক্টর আশিক রহমান ইতিমধ্যেই তার চেম্বারে রোগী দেখা শুরু করেছেন, কিন্তু তিনি এখন একটা জরুরি রোগী নিয়ে ভীষণ ব্যস্ত। একটা চেম্বারের সামনে আসে। মেয়েটা আর মহিলাটাকে পাঠায় ভিতরে। সে বসে আছে, সে পরে যাবে। তবে আশিক নামের ডাক্তার সেরা চিকিৎসা দেয়, তার জন্য বসে আছে সিয়াম। আশিকের কেবিনের বাইরে প্লাস্টিকের চেয়ারে বসে আছে সে। নার্স তাকে বলেছে একটু অপেক্ষা করতে। যন্ত্রণায় সিয়ামের চোখ বুঝে আসছে। কপাল থেকে গড়িয়ে পড়া রক্ত সে রুমাল দিয়ে চেপে ধরে রেখেছে। ঠিক সে সময় তার থেকে 2-3 চেয়ার পরে বসে থাকা একজন মধ্যবয়স্ক মহিলা তার নজরে আসে। মহিলাটি জরাজীর্ণ অবস্থায় বসে কিছুটা শক্ত করে কাঁদছে। কান্নার আওয়াজটা চাপা হলেও তার কান্নারত কথাগুলো শিয়ামের কানে স্পষ্ট পৌঁছালো। শিয়াম প্রথমে এড়িয়ে যেতে চেয়েছিল, কিন্তু মহিলার মুখে একটা নাম শুনে সে চমকে উঠল। ফাহিমা বেগম 2 হাতে মুখ ঢেকে বিড়বিড় করে বলছে, আল্লাহ, তুমি তো সব দেখছো। আমাদের উপর এত বড় গজব কেন দিলে? আমরা আর কত কষ্ট সহ্য করব? মরে গেলেও তো এই যন্ত্রণার শেষ নেই। আমরা কি নিলয়ের সাথে করা অন্যের পাপের শাস্তি পাচ্ছি? তাহলে আমাদের তো মরা উচিত। এত টাকা কোথায় পাবো আমি? ডাক্তারের বিল কিভাবে দেব? ওনার অবস্থা তো ক্রমশ খারাপ হচ্ছে। আমি কি ডাক্তারের পায়ে জড়িয়ে ধরবো? শিয়ামের কান খাড়া হয়ে যায়। নিলয় নামটা শোনার পরেই সে নড়ে চড়ে বসে। সে তার নিজের যন্ত্রণার কথা ভুলে মহিলার কথাগুলো মন দিয়ে শুনতে থাকে। ফাহিমা বেগম তখনও অঝরে কাঁদছে আর বলছে, নিলয়ের সাথে আমরা যে অন্যায় করেছি সেই পাপ হয়তো আমৃত্যু আমাদের তাড়া করে বেড়াবে। আমরা ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিলাম, অথচ ও আমাদের নিজের বাবা মার মতো সম্মান করত। আর আমাদের পেটের ছেলে অর্ণব হয়েছে আস্ত একটা জানোয়ার। ড্রাগের ব্যবসা করে আজ মা বাবাকে পথে বসিয়ে দিল। মিমকেও ওই কিয়াসের হাতে তুলে দিয়ে আমরা বড় ভুল করেছি মনে হচ্ছে। এখন না পারি মরতে, না পারি বাঁচতে।
আল্লাহ তুমি আমাদের রক্ষা করো। শিয়াম একটু চুপ হয়ে কথাগুলো শুনছে, মনে মনে বলে, আমাদের মাস্টারের নামটা তো নিলয়, তবে কি আমাদের মাস্টারের কথা বলছেন? এমন সময় একটা নার্স আসে শিয়ামকে বলে। শিয়াম চলে যায় সেখান থেকে। তবে যাওয়ার আগে আরেকবার মহিলার দিকে তাকায়। মহিলাটি কাঁদছে। মিম ঘুমিয়ে আছে। সারা রাতের ক্লান্তি আর শরীরের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের ফলে সে মৃতপ্রায় মানুষের মতো নিথর হয়ে পড়েছিল। কিন্তু হঠাৎই তার শরীরের উপর প্রচন্ড একটা ধাক্কা অনুভব করে সে ধরপড় করে জেগে ওঠে। মিম চোখ মেলে তাকাতেই অবাক হয়ে যায়। এটা তো সেই বাসর ঘরটা নয়। চারপাশের দেওয়ালগুলো অন্যরকম অপরিচিত। দেওয়ালের প্লাস্টার খসে পড়েছে। ভাঙা জানালার ওপাশ থেকে পচা নর্দমার উৎকট গন্ধ আসছে। মিমের সারা শরীর ভয়ে কাঁপতে থাকে। সে তাকিয়ে দেখে সামনে একটা মহিলা দাঁড়িয়ে আছে। মহিলাটির বয়স 30-এর উপরে। পরনে সস্তা একটা শাড়ি আর মুখ ভর্তি পান চিবিয়ে লাল হয়ে আছে ঠোঁট। মহিলাটি পানের পিক গালের এক পাশে সরিয়ে বেশ কর্কশ গলায় চিৎকার করে ওঠে, ওই মাগি, এত ঘুমাস কেন রে? এই ভর দুপুর পর্যন্ত ঘুমালে কি আমার ব্যবসা চলবে? উঠ জলদি, ঢং ধরিয়ে শুয়ে থাকলে কাস্টমার সামলাইব কে? তাড়াতাড়ি রেডি হ। মিম নিজের কানকে বিশ্বাসই করতে পারছে না। সে কাঁপা কাঁপা গলায় চারপাশে তাকিয়ে অস্পষ্ট স্বরে জিজ্ঞাসা করে, ব্যবসা? কিসের ব্যবসার কথা বলছেন আপনি? আমি এখানে কেন? আমার স্বামী কোথায়? কিয়াস কোথায়? মহিলাটির নাম রেবেকা। সে পানের পিক জানালার বাইরে ফেলে দিয়ে জোরে শব্দ করে হেসে ওঠে। হাসতে হাসতে তার গলার শিরাগুলো ফুলে ওঠে। সে পাশের একটা প্লাস্টিকের চেয়ারে ধপ করে বসে পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বামী? কিসের স্বামী রে পাগলি? তোর ওই স্বামী তোর একটা জাদুকর। তবে একটা ছেলে আসছিল কাল রাতে, আমার অনেক দিনের পরিচিত। ও নিয়মিত আমাকে মাল সাপ্লাই দেয়। মালগুলো অনেক কড়া হয়, তবে একদম খাসা জিনিস নিয়ে আসে ও। তোকে ওই দিয়ে গেছি। ওর নাম কিয়াস। ও কি সত্যি তোর স্বামী ছিল নাকি রে? হা হা হা, হাই রে আমার। তুই আর দুনিয়ায় মানুষ পাস নাই বিয়ে করার জন্য? ওই শুয়োরের বাচ্চা তো রোজ সপ্তাহে একটা করে বিয়ে করে। নতুন মেয়েদের 2-3 দিনে নিজের বন্ধুদের নিয়ে ভোগ করে, তারপর যখন আশ মিটে যায় তখন আমাদের মতো পেশাপল্লিতে বিক্রি করে দেয়। এখন এই সতীপনার নাটক থামা, জলদি রেডি হয়ে নে। মিম নিথর হয়ে রেবেকার কথাগুলো শুনছিল। তার মাথার ভিতরে যেন হাজার হাজার বাজ পড়ছে। কিয়াস তাকে বিক্রি করে দিয়েছে, যে মানুষটার জন্য নিজের ভাইকে পর করে দিল। সে তাকে একটা পণ্য হিসেবে এই নোংরা নরকে ফেলে গেছে। মিম পাগলের মতো চিৎকার করে ওঠে, না, এটা হতে পারে না। আপনি মিথ্যা বলছেন। কিয়াস আমাকে ভালোবাসে, ও আমাকে নিতে আসবে। আপনি আমাকে যেতে দিন। আমি এই নরকে থাকবো না, আমি বাড়ি যাব। মিম বিছানা থেকে নেমে দরজার দিকে দৌড় দিতে গেলে রেবেকা এক ঝটকায় তার চুল টেনে ধরে। তারপর মিমের গালে কষে একটা থাপ্পড় বসিয়ে দেয়। চরের চোটে মিম মেঝেতে ছিটকে পড়ে। ওই মা, খবরদার, যাওয়ার কথা আর মুখেও নিয়ে আসবি না। এখান থেকে যাওয়ার রাস্তা কেবল একটাই, সেটা হলো কবর, বুঝেছিস? তুই এখন আমার কেনা মাল। ওই কিয়াস তোর সতীত্বের বদলে আমার কাছ থেকে নগদ 2 লাখ টাকা গুনে নিয়ে গেছে। তোকে কিনতে আমার অনেক টাকা খরচ হয়েছে মাগি। তোর শরীরের প্রতিটি ইঞ্চি বিক্রি করে আগে আমার 2 লাখ টাকা তুলতে হবে। তোর ফিগারটা দারুণ আছে, বয়সটাও একদম কাঁচা। কাস্টমাররা তোকে দেখার জন্য লাইন ধরবে। তোর ফাঁকা হওয়ার আগে যদি আমার টাকা উসুল না হয় তবে তোকে জ্যান্ত কবর দেব আমি।
দয়া করুন আন্টি, আমাকে আমাকে ছেড়ে দিন। আমি অনেক বড় ভুল করেছি। আমার ভাই আমাকে অনেক বারণ করেছিল ওই জানোয়ারটার কাছে আসতে। আমি শয়তানের পাল্লায় পড়ে সব হারিয়েছি। আমি আপনার পায়ে ধরছি, আমাকে বাড়িতে পাঠিয়ে দিন। আমার বাবা মা চিন্তা করবে, তারা আমাকে না দেখলে মরেই যাবে। মিম রেবেকার পা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে, কিন্তু রেবেকার মনে দয়া মায়ার কোনো স্থান নেই। সে মিমকে লাথি মেরে সরিয়ে দেয়। মা বাবার কথা এখন মনে পড়ছে? যখন ওই ছোকরার সাথে ঢলাঢলি করছিস তখন মনে ছিল না? শোন মেয়ে, এই পাড়ায় একবারে যে ঢোকে সে আর কোনো দিনের আলো দেখতে পায় না। তোকে আজ থেকে নতুন নামে কাস্টমারদের সামনে যেতে হবে। তোর নাম আজ থেকে পিয়া। যা, ওই কোণের আলমারি থেকে লাল শাড়িটা বের করে পর। দুজন আসবে, তোকে খাবার দিয়ে সাজিয়ে দেবে, মেকআপ করিয়ে দিবে, যাতে তোর ওই কান্নার দাগ দেখা না যায়। একটু পরেই প্রথম কাস্টমার আসবে, সে অনেক টাকা দিবে বলেছে, নতুন মাল দেব। আমি মরবো, তবুও কারো কাছে যাব না। আমি বিষ খেয়ে মরে যাব, কিন্তু এই নোংরা আমি করবো না। আপনারা আমাকে মেরে ফেলুন, দয়া করে আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবেন না। মরবি? মরার অত শখ? এবার মরার অধিকার নাই রে। তোকে বেঁধে রেখে নেশা করিয়ে কাস্টমারকে খাওয়াবো আমি, তখন আর মরার কথা মনেও থাকবে না। অনেক সতীপনা দেখেছি, 2 দিন গেলে সব সয়ে যাবে। চুপচাপ রেডি হ, না হলে কাল চাবুকটা দিয়ে আগের মেয়েটাকে মেরেছি, ওটা দিয়ে তোর গায়েও চামড়া তুলে নিব আমি। রেবেকা ঘর থেকে বেরিয়ে গিয়ে বাইরে থেকে দরজাটা তালা ঝুলিয়ে দেয়। মিম অন্ধকার ঘরটার কোনায় কুঁকড়ে বসে আছে। সকাল যখন মিমের ঘুম ভেঙেছিল তখন কিয়াসেরা ওঠে। তন্ময়, ফারাদ আর কিয়াস মিলে মিমের শরীরে ড্রাগস পুশ করে, তারপর গাড়িতে করে এনে এই নিষিদ্ধ নগরীতে বিক্রি করে দেয়। আর মিম তার চোখের সামনে কেবল নিলয়ের মায়াবী মুখটাই ভেসে ওঠে। নিলয় ঠিকই বলেছিল, এই দুনিয়াটা যতটা সুন্দর দেখায় ভিতরে ততটাই কুৎসিত। মিম আজ বুঝতে পারছে, তার অহংকার আর জেদ তাকে এমন এক গর্তে ফেলে দিয়েছে, সেখান থেকে উদ্ধারের কোনো পথ নেই। মিম নিজের মাথা দেয়ালে ঠুকতে থাকে আর বিড়বিড় করে বলতে থাকে, ভাইয়া আমাকে বাঁচাও, আমি ভুল করেছি ভাইয়া, আমি মরে যাচ্ছি, এই নরক থেকে আমাকে নিয়ে যাও। ভোর পেরিয়ে দুপুর গড়িয়ে যায়, কিন্তু মিমের কান্নার কোনো শেষ নেই। জানালার ওপাশ থেকে ভেসে আসা নোংরা গালিগালাজ আর হাসাহাসি তাকে মনে করিয়ে দিচ্ছে যে সে এখন আর মিম নয়, সে কেবল রেবেকার কোনো দামি এক পণ্য। নাম তার প্রিয়া। শ্রিয়াম যখন খুঁড়িয়ে খুঁড়িয়ে গোপন আস্তারার ভিতরে ঢুকলো, তখন অর্ক আর মাসুম ল্যাপটপ ছেড়ে এক লাফে উঠে দাঁড়ায়। শ্রিয়ামের শুটের কালার রক্তে ভেজা, কপালে ব্যান্ডেজ দিয়ে রক্ত চুইয়ে পড়ছে, আর ডান পাটা সে টেনে টেনে হাঁটছে। নিলয় মনিটর থেকে চোখ সরিয়ে ধীর পায়ে এগিয়ে এলো। কি হয়েছে রে সিয়াম, তোর এই অবস্থা কেন? আর বলিস না রে ভাই, ফেরার পথে একটা বাচ্চা মেয়েকে বাঁচাতে ছোট্ট পিকআপের সাথে ধাক্কা লেগেছিল। বাইকটা রাস্তায় আছড়ে পড়ে কপাল আর হাত পা কেটে গেছে। তবে শরীরের ব্যথার চেয়ে বড় জিনিস মাথা নিয়ে আসছি। আগে পানি খা, তারপর মাথা ঠান্ডা করে বল, ব্যাংক থেকে কি কি উদ্ধার করে আনলি? আমাদের সময় খুব কম। শ্রিয়াম এক ঢোক পানি খেয়ে সোফায় ধপাস করে বসে। সে পকেট থেকে একটা ছোট্ট ডিজিটাল রেকর্ডার বের করে বলে, মাস্টার, ন্যাশনাল কমার্স ব্যাংকের অবস্থা আমি ভেতর থেকে স্ক্যান করে আসছি। শোনো, ব্যাংকের মেইন সার্ভার কিন্তু 2nd ফ্লোরের ভল্টরুমের ঠিক পাশেই। তবে ভল্টরুমে ঢোকার জন্য এখন ওনারা ডাবল আইরিস স্ক্যানার ইউজ করছে, অর্থাৎ ম্যানেজারের চোখের সামনে, সাথে সাথে সিকিউরিটি ইনচার্জের চোখের ছাপও লাগবে। তবে আমি একটা ইন্টারেস্টিং তথ্য জোগাড় করেছি। ব্যাংকের যে মেইন আইডি অ্যাডমিন জাকির হোসেন, সে প্রতিদিন দুপুর 2টো থেকে 2:30 মধ্যে একটা গোপন ব্রেক নেয়। এই সময়ে সে ইন্টারন্যাশনাল সার্ভার থেকে ডিসকানেক্টেড
হয় তার পার্সোনাল ল্যাপটপের কিছু কাজ করে। এটা তো আমাদের জন্য বিশাল সুযোগ। ওই 30 মিনিট সময় হলো আমাদের ঢোকার সবচেয়ে বড় উইন্ডো। আর শোন, ব্যাংকের মালিক প্রভাবশালী একজন পলিটিশিয়ান, ফলে সেইখানে সিকিউরিটি গার্ডদের চেয়ে পুলিশ পাহারায় বেশি থাকে। কিন্তু গার্ডদের সাথে কথা বলে জানলাম ওদের যে ব্যাকআপ জেনারেটর সিস্টেম, সেটার একটা অটোমেটেড গেটস আছে যা সরাসরি অনলাইনের সাথে কানেক্টেড। আমরা যদি ইন্টারন্যাশনাল নেটওয়ার্কে ঢুকতে না পারি, তবে ওই জেনারেটরের আইপি ধরে আমরা মেন ফায়ারওয়ালের পেছনে ঢুকে যেতে পারবো। নিলয় কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস ফেলে। তারপর নিলয়ের দিকে তাকিয়ে তার গলার স্বরটা কিছুটা নিচু হয়ে গেল। মাস্টার, ব্যাংকের খবর বাইরে একটা খবর আছে। আমি ওই চোট নিয়ে রূপায়ণ সিটি হাসপাতালে গিয়েছিলাম। সেইখানে একজন মহিলাকে দেখলাম, তিনি সমানে কাঁদছিল আর আপনার নাম ধরে বিলাপ করছিল। তিনি বলছিল নিলয়ের সাথে করা অন্যায় শাস্তি পাচ্ছে না তারা। অর্ণব নাকি ওদের পথে বসিয়ে দিয়েছে আর মিমকে কিয়াস নামের এক ছেলের হাতে তুলে দিয়েছে। নিলয়ের শরীরের প্রতিটি পেশি এক মুহূর্তের জন্য শক্ত হয়ে গেল। সে স্থির দৃষ্টিতে শিয়ামের দিকে তাকিয়ে রইল। ঘরের ভিতরে এক পিনবত নীরবতা নেমে আসে। মহিলার বর্ণনা দিয়ে। নাকটা একটু সরু, নিচের ঠোঁটের দিকে একটা আঁচিল আছে। চেনো তুমি? তিনি কি আর কিছু বলেছিল? তিনি বলছিল তার হাজব্যান্ড নাকি স্ট্রোক করেছে, কোনো টাকা নেই চিকিৎসার। মাস্টার, ওই মহিলাটা অনেক বিপদে আছে। নিলয় চুপ করে বসে থাকে, তারপর জোরে একটা নিঃশ্বাস নিয়ে বলে, শ্যাম, তুই রেস্ট নে। অর্ক, তুই শ্যামের দেওয়া আইপি আর জেনারেটর গেটওয়ে চেক কর। তোরা এখন ব্যাংকের ডাটা ইনজেকশন নিয়ে কাজ কর। ভেড়া ডাকাতি করার আগে আমাদের টাকাটা সরাতে হবে। আর শোন, মিশন এখন থেকে শুরু। শোন, তোরা ভাবছিস কমার্স ব্যাংকের সিকিউরিটি মানে শুধু পাসওয়ার্ড আর ফায়ারওয়াল? ভুল। ওদের আসল শক্তি হলো এয়ার গ্যাপড সার্ভার এবং মাল্টি সিগনেচার অথরাইজেশন। কিন্তু এই বিশাল দুর্গের একটা অন্ধবিন্দু আছে, যেটাকে আমরা টেকনিক্যাল ভাষায় বলি জিরো ডে এক্সপ্লয়েট এবং বিজেপি হাইজ্যাকিং। মাস্টার, বিজেপি হাইজ্যাকিং তো ইন্টারনেটে রাউটিং লেভেলে কাজ করে। আমরা কি পুরো দেশের গেটওয়ে ট্রাফিক হার্ড ড্রাইভ করতে চাইছি? এটা তো ধরার পড়ার সম্ভাবনা 100%। সবাই যখন সামনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করে তখন তারা ধরা পড়ে। আমরা ট্রাফিক ডাইভার্ট করব না, আমরা ট্রাফিক ইমিটেট করব। কমার্স ব্যাংকে যে বিদেশি হ্যাকারদের নিয়ে প্রোটেকশন চালাচ্ছে, তারা একটা ভুল করেছে। তারা তাদের ডিএনএস রেকর্ড আপডেট করার সময় একটা ছোট পোর্ট খোলা রেখেছে। আমি সেই পোর্ট দিয়ে একটা পলিফর্মিক ওয়ার্ম ইনজেক্ট করব। ওই ওয়ার্মের বৈশিষ্ট্য হলো এটি প্রতিবার যখন এক পিসি থেকে অন্য পিসিতে যাবে, নিজের সোর্স কোড বদলে ফেলবে। ফলে কোনো সিগনেচার ব্রিজেট বা অ্যান্টিভাইরাস একে ডিটেক্ট করতে পারবে না। যা, এখন কাজে মন দে। আর তোদের কাছে টাকা হবে? হ্যাঁ, কত লাগবে? 20 লাখ। আচ্ছা, পেয়ে যাবে। নিলয় আর কিছু না বলে বের হয়ে যায়। আশিক এমার্জেন্সি রুমের দরজা খুলে বের হয়। ডাক্তার আশিকের কপাল থেকে ঘাম মুছতে মুছতে ধীর পায়ে ফাহিমা বেগমের সামনে আসে। ফাহিমা বেগম এতক্ষণ বসে অনেক কিছু চিন্তা করছিল। ডাক্তারকে দেখা মাত্রই সে হন্তদন্ত হয়ে উঠে দাঁড়ালো। তার চোখে মুখে অনিশ্চয়তার প্রচণ্ড আতঙ্ক কাজ করছে। সে আশিকের সামনে গিয়ে দুহাত কচলাতে থাকে। ডাক্তার সাহেব, আমার স্বামীর এখন কি অবস্থা? সে বাঁচবে তো? দেখুন আন্টি, আপনাকে লুকাবো না, অবস্থা খুব একটা ভালো না। ওনার হার্টে বড় একটা ব্লক ধরা পড়েছে। অপারেশন যত দ্রুত সম্ভব করার ব্যবস্থা করতে হবে। এতে হয়তো 10 লাখ টাকার মতো খরচ পড়ে যাবে। আর এখন এই সময়ে ওনাকে খুব কড়া মেডিসিনের উপরে থাকতে হবে। সবচেয়ে বড় কথা হলো ওনাকে কোনো প্রকার উত্তেজিত করা যাবে না, কারণ যে কোনো ধরনের মানসিক চাপ ওনার জন্য এখন মৃত্যুর কারণ হতে পারে। আমি আমার ডক্টরি ফিস নেব না। আপনি তো নিলয়ের চাচি হন, তাই না? আশিকের মুখ থেকে হুট করে নিলয়ের নাম শুনে ফাহিমা বেগম যেন আকাশ থেকে পড়ে। তিনি অবাক বিস্ময়ে বড় বড় চোখ করে ডাক্তারের দিকে তাকিয়ে থাকে। তারপর বলে, হ্যাঁ বাবা, আমি নিলয়ের চাচি।
কিন্তু তুমি আমাদের নিলয়কে চেনো কিভাবে? আশিক একটু শুকনো হাসি দেয়। তার চোখে পুরনো দিনের কথাগুলো ভেসে ওঠে। আশিক বলতে শুরু করে, আমরা যখন হাই স্কুলে পড়তাম তখন থেকেই আমাদের পরিচয়। নিলয় ছিল আমাদের পুরো ব্যাচের মধ্যে সবচেয়ে মেধাবী ছেলে। ও নিশ্চয় এখন দেশের বড় কোনো আইসিটি লিডার বা এই জাতীয় কিছু হওয়ার কথা ছিল। ওর ট্যালেন্ট ছিল দেখার মতো। আমি একবার একটা কম্পিউটার কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম, যেখানে নিলয়ও ছিল। আমরা যে কোর্সটা 6 মাসে শেষ করতে পারিনি, নিলয় সেটা মাত্র 10 দিনে সব শিখে ফেলেছিল। এমনকি সেন্টারের বড় বড় সব কম্পিউটারের প্রবলেম সে নিজেই সলভ করে দিত। আমাদের বন্ধুত্বটা আসলে ওই কোচিং সেন্টার থেকে শুরু হয়েছিল। আশিক একটু থামে। তিনি আশেপাশে তাকিয়ে কাউকে না দেখে আবারও বলতে শুরু করে, তা নিলয় কোথায়? ওকে তো আশেপাশে দেখছি না। নিলয়ের পরিবারের জন্য আমার কোনো ফিস লাগবে না আন্টি। আর আমার মনে হচ্ছে আঙ্কেলের জন্য প্রয়োজনীয় সব মেডিসিন আপনারা এখনও কেনেননি। আমি আপনার চেহারা দেখে পুরো বিষয়টা বুঝতে পেরেছি। আর চিন্তা করবেন না, আমি সব মেডিসিন লিখে দিচ্ছি। এই কাগজটা হাসপাতালের নিচে ফার্মেসিতে দেখালে তারা আপনাকে সব মেডিসিন দিয়ে দেবে। বিনিময়ে আপনাকে কোনো টাকা দিতে হবে না। আজকের জন্য আঙ্কেল এখানে থাকা, আজকের হাসপাতালের বেড ভাড়া বা আনুষঙ্গিক খরচ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। কিন্তু আগামীকাল থেকে হয়তো আমি আর এইভাবে সাহায্য করতে পারবো না। আপনি জানেনই তো আমি এখানে অন্যের অধীনে চাকরিরত। আমি আমার বন্ধুত্বর খাতিরে আজকের এই একদিনের দায়িত্বটা নিতে পারবো আন্টি। ফাহিমা বেগমের চোখ দিয়ে অনবরত পানি গড়াতে শুরু করেছে। নিলয়কে তারা চোর বানিয়ে কুলাঙ্গার অপদার্থ বলে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। অথচ আজ সেই নিলয়ের নামের খাতিরেই তিনি এই বিশাল বিপদ থেকে উদ্ধার পাচ্ছেন। নিলয়ের সম্মানের কারণেই আজ তার স্বামীর বিনামূল্যে চিকিৎসা পেল। এটা ভেবে নিলয়ের জন্য তার বুকের ভিতরটা হু হু করে উঠল। নিলয়ের তার প্রতি করা অবিচারগুলো তীরের মতো তার কলিজায় বিঁধে থাকে। কোনো ক্রমে নিজেকে সামলে নিয়ে ফাহিমা বলে, ধন্যবাদ বাবা তোমাকে। আল্লাহ অনেক দিন বাঁচিয়ে রাখুক। তুমি দীর্ঘজীবী হও বাবা। আজ তুমি আমার জন্য যা করলে তা আমার কাছে অনেক বড় পাওয়া। আরে না আন্টি, এটা কোনো বিষয় না। আর শুনুন, হাসপাতালের সাথেই আমাদের নিজস্ব ক্যান্টিন আছে। আমার এই কার্ডটা সেখানে দেখালে তারা আপনাকে খাবার দিয়ে দেবে। আঙ্কেলের জন্য যা যা লাগবে আর আপনার জন্য ভালো মতো খাবার নিয়ে তবেই আপনি কেবিনে ঢুকুন। খালি পেটে থাকা যাবে না। আর নিলয় যদি আসে তবে অবশ্যই জানাবেন যে আমি দেখা করতে বলেছি। আসলে এক সময় নিলয়ের জন্য আমি অনেক বড় একটা বিপদ থেকে উদ্ধার পেয়েছিলাম। সেদিন সে না থাকলে হয়তো আজ আমার পরিবার শেষ হয়ে যেত। আমি তার ঋণ শোধ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু সুযোগ পাইনি। আজ আপনাদের এই বিপদের কিছুটা হলেও তার প্রতিদান দিতে পারলাম। কোনো সমস্যা হলে আপনি আমাকে সরাসরি রাখবেন, আমি ওয়ার্ডেই আছি। জি বাবা। কৃতজ্ঞতায় ফাহিমার চোখ দিয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়তে থাকে। তিনি কিছু বলতে চাইলেও তার গলার কান্নার আওয়াজ ধরে আসে। আশিক তার কাঁধে আলতোভাবে হাত রেখে সান্ত্বনা দিয়ে নিজের চেম্বারের দিকে চলে যায়। ফাহিমা কিছুক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে। তার মনে হতে থাকে নিলয়কে তারা চিনতে পারেনি। এরপর তিনি দ্রুত নিচে নেমে যান। আশিকের দেওয়া স্লিপ দেখিয়ে ফার্মেসি থেকে সব দামি দামি মেডিসিন আর ইঞ্জেকশন নিয়ে নেন। তারপরে ক্যান্টিন থেকে খাবার জোগাড় করে আবার স্বামীর কেবিনের দিকে ছোটে। নিলয় কম্পিউটারের সামনে বসে আছে। সবাইকে বলে, শোন, ফিশিংয়ের আসল খেলা এবার শুরু করতে হবে। মাসুম, তুই ব্যাংকের আইটি অ্যাডমিন জাকির হোসেনের প্রোফাইল স্টাডি করছিস না? ওর ফেসবুক বা লিঙ্ক আছে? মাস্টার, লোকটা প্রচণ্ড ধার্মিক এবং পর উপকারী। নিজের মেয়ের চিকিৎসার জন্য সে গত মাসে একটা অনলাইনে ক্লাউড ফান্ডিং ক্যাম্পেইন শুরু করছে। এক্স্যাক্টলি, এটাই তার হিউম্যান ভার্নালিটি। আমরা জাকির হোসেনকে কোনো ব্যাংকে নোটিশ পাঠাবো না। আমরা তাকে একটা মেল পাঠাতে হবে ইন্টারন্যাশনাল চিলড্রেন চ্যারিটি ফাউন্ডেশন থেকে। মেলটিতে একটি গ্রাফিক্স ডিজাইন করা অফার লেটার আছে। এটাতে লেখা আছে তার মেয়ের সব চিকিৎসার খরচ তার মানে আমরা বহন করব। এই মেলের সাথে একটা পিডিএফ অ্যাটাচমেন্ট আছে, মেডিকেল ক্লিয়ারেন্স ফর্ম,
জাকির হোসেন যখন এই ফর্মটি তার অফিসে পিসিতে বসে ওপেন করবে, তখন পর্দার আড়ালে আমাদের মেটাস্প্লয়েটে ফ্রম ওয়ার্ক একটা রিভার্স স্লিপ কানেকশন তৈরি করবে, অর্থাৎ জাকিরের পিসি তখন আমাদের হয়ে যাবে। মাস্টার, কিন্তু জাকিরের পিসি তো মেন ভল্টের সাথে কানেক্টেড না, ওটা তো শুধু ইন্টারন্যাশনাল নেটওয়ার্কে থাকে।